রিপোর্ট। আসুন স্যার, আপনারই ওয়েট করছিলেন। জরুরি তলব। ওই যে আপনাকে দুপুরবেলা টেলিফোন করলাম না। ও সেই মার্ডার কেস। আসামি কোথায়? এই তো পাশের ঘরে বসিয়ে রেখেছি ওনাকে। কেন পাশের ঘরে কেন? হাজতে দাওনি কেন? একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক স্যার। আরে ঢের উচ্চশিক্ষিত দেখেছি জগন্নাথ, এদের কাউকে বিশ্বাস নেই। তা ঠিক বলেছেন। তবে এই জয়ানন্দ বাবু মানে আমাদের আসামি, লোকটা ভারী অদ্ভুত। মানে নিজেই সে থানায় চলে আসলো আর এসে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে সে নাকি নিজেই নিজের ওয়াইফকে খুন করেছে। এতে আর আশ্চর্যের কি আছে? অনেক লোকই থাকে যাদের খুন করার পরে একটা কনফেস করার প্রচন্ড ইচ্ছা জেগে ওঠে। তাই বলে স্যার পুলিশ স্টেশনে এসে এই বলা যে সে নিজের ওয়াইফকে খুন করেছে আর আমাদের তাকে গ্রেফতার করা উচিত, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল স্যার। তবে কি জানেন তো, ওনার কথাবার্তা শুনে যথেষ্ট কারণ খোঁজা পাওয়া যায় সন্দেহ করা। আচ্ছা, কিরকম? মানে এই ধরে নিন, ওনার এত চেঁচামেচির মধ্যে হয়তো উনি চাইছেন যে আসল খুনিকে উনি আড়াল করবেন বা ঢাকবেন, বা হয়তো এটাও হতে পারে যে পারিবারিক কোনো কলঙ্ককে উনি আড়াল দিতে চাইছেন। সামনে একটা স্ট্যান্ডি রয়েছে, ওটা আর স্রেফ হয়তো মাথার গন্ডগোল লোকটা। সামনে বাঁচার জন্য পাগল সাজা, এ আর নতুন কি? না স্যার, ব্যাপারটা উল্টো। এখানে উনি নিজেই কিন্তু হেঁটে এসছেন থানাতে, নিজেই ডিক্লেয়ার করেছেন যে উনিই হচ্ছেন উনি। আমি তখন ওনাকে দাবড়ে বললাম যে ওই রকম উল্টোপাল্টা বললে তো আর হলো না, আদালতে প্রমাণ হওয়া চাই। তাতে ওনার মুখ দেখি এইটুকুনি হয়ে গেছে এবং আমাকে জিজ্ঞেস করছে যে তাহলে কি আপনি আমাকে গ্রেফতার করবেন না? তা উনি প্রমাণ হওয়ার জন্য কাউকে এত উদ্গ্রীব তো আগে দেখিনি। তা তুমি আর কতটুকু দেখেছো জগন্নাথ? এই তো সেদিন সার্ভিসে জয়েন করলে, আমার বয়সে পৌঁছে কিছুতেই আর অবাক হবে না। তা ঠিক কথা স্যার। তবে ভদ্রলোকটি ভদ্রলোকটি একটি উচ্চাঙ্গের ক্রিমিনাল, বুঝেছো? উচ্চাঙ্গের ক্রিমিনাল। ভাবছে নিজে দোষ স্বীকার করে নিলে অন্য লোকে নির্দোষ বলে ধরে নেবে। আচ্ছা, পোস্টমর্টমের রিপোর্ট পেয়েছো? আসেনি স্যার এখনো। তবে সেখানেও একটা ফ্যাকড়া আছে স্যার। মানে কিরকম বলি আপনাকে, ওনার যে ফ্যামিলি ফিজিশিয়ান উনি নিজে আসলেন থানায়, এসে লিখে দিয়ে গেছেন স্যার, এই যে রিপোর্টে লিখে দিয়ে গেছেন যে এটা নাকি ন্যাচুরাল ডেথ, হেমোরেজ অফ দ্য হার্ট। যথেষ্ট বড় প্রমাণের ডাক্তার, কি সব ডিগ্রি, MBBS, FRCS, MRCP। ওসব অনেক বড় বড় ডাক্তার দেখেছি, বাড়ির বাঁধা ডাক্তার ওইটুকুন বন্দুকৃপ্ত করবে না? হ্যালো, মেডিকেল কলেজ? হ্যাঁ বলুন। আচ্ছা, হ্যাঁ কি বললেন? পয়জনিং এর কোনো এভিডেন্স নেই আর ভায়োলেন্স হতেও পারে। আচ্ছা ঠিক আছে, আপনারা থানায় রিপোর্টটা পাঠিয়ে দিন। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখি রিপোর্টটা দেখি। এই যে স্যার, এই যে। আচ্ছা, I, Jayananda Sarkar, Public Relations Officer, All India Chemicals. I hereby my wife Srimati Urmila Sarkar deceased. আচ্ছা, ইনভেস্টিগেশন করতে কে গেছিল? এই যে আমাদের নগেন বাবু স্যার, আপনি তো চেনেন, যথেষ্ট বাঁকা হাত ওনার, এটা ওনারই রিপোর্ট। তো মার্ডারের ফার্স্ট রিপোর্টটা কে দেয়? সেটা আর একটা মজা স্যার। উনি যখন এসে এইসব কাণ্ড সব বললেন, তখন আমি নিজের টিমের সাথে ওনার বাড়ি যাই। তখন দেখি বডি সাজিয়ে টাজিয়ে শ্মশানের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে ওরা। তা কেউ নাকি কোনোদিন কল্পনাই করতে পারেনি যে এত কিছু ভেতরে ভেতরে আছে, কারণ কোনোদিন কোনো সন্দেহ ছিল না। আমরা যখন গিয়ে এত সব বলি, তখন ওনার তো এক শালি ওইখানেই ফিট হয়ে পড়ে গেলেন। তখন আমার একটা কথা আরো মনে পড়লো। আসলে দেখলাম সবকিছু অ্যানালিসিস করে দেখলাম যে উনি যদি এইসব কিচ্ছু না বলতেন, যদি চুপচাপ থাকতেন, তাহলে তো কেউ কিছু জানতে পারতো না। এবং হয়তো উনি 2
2-4 বছর পরে আবার ফ্যামিলি লাইফ লিড করতে পারতেন। কেউ কি কোনোদিন কোনো জানতে পারতো ওনার কি দরকার ছিল এসব করার? হ্যাঁ, সেটা ঠিকই। ঠিক আছে, তুমি আসামিকে ডাকো, একটু চেহারাটা দেখি। হ্যাঁ, তিওয়ারি, তিওয়ারি, জেনারেল সরকারকে বুলাও। বসুন। আপনার নামই জয়ানন্দ সরকার? আগে হ্যাঁ, আপনার বয়স 39। ঠিক তাই। আপনি বলছেন আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন? যা সত্য তাই বলেছি। আবার সেই সত্য মিথ্যে সে আপনিও জানেন না আর আমিও জানি না। আদালত ঠিক করবে সেটা। আপনাকে যতটা বলা হচ্ছে অতটা বলুন। আপনার কথার প্রতিবাদ না করে পাচ্ছি না দারোগা বাবু। আমার স্ত্রী কি করে মারা গেছে সেটা আমি ছাড়া আর কে জানবে বলুন? আচ্ছা ঠিক আছে, আমি সেইটাতেই আসছি। আপনি বলুন, আপনি বলেছেন যে আপনার স্ত্রীকে আপনি স্ট্র্যাঙ্গল মানে গলা টিপে মেরেছেন? আগে ঠিক, বালিশ চাপা দিয়ে। একটা নয়, দুটো নয়, তিনটে বালিশ চাপা দিয়ে। বাজে কথা রাখুন মশাই। একজন সাবালক মানুষকে কখনো বালিশ চাপা দিয়ে মারা যায় না। যায় যায়, আমি তিনটে বালিশ ওর মুখের ওপরে চেপে ধরলাম, তারপরে হাঁটু গেড়ে বসে। আমার ওজনের ভার সামলাতে পারেনি উর্মিলা, দুর্বল ছিল। সে কি, উনি চিৎকার করেননি, ছটফট করেননি? আশপাশ থেকে পাড়াপড়শিরা ছুটে আসেনি? চিৎকার করার উপায় ছিল না। বাইরে প্রচন্ড বৃষ্টি, ঘরের ভেতরে আমি আর উর্মিলা, দরজা বন্ধ। হ্যাঁ, তাছাড়া বুঝতেও পারিনি আর কি। তারপর? তারপর তারপর আমি ওই বেরিয়ে গিয়ে ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার সঙ্গে সঙ্গে ছুটে এলো, এসে বলল স্ট্রোক। স্ট্রোক? সে কি, আপনি বলেননি যে আপনি চাপা দিয়ে? আসলে ঠিক বলতে না মানে লজ্জা লাগলো, মানে আমার বন্ধুস্থানীয় তো, বললে বিশ্বাসও করতো না জানেন তো। তারপর ডাক্তার বলে গেল স্ট্রোক, বলে ডাক্তার চলে গেল। আচ্ছা, তারপরে 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 কি হলো, আমি ঘরে বসে আছি, ডাক্তার এলো, ডাক্তার চলে গেল, এবং তারপরেই আমার মনে হতে লাগলো যে আপনাদের কাছে লুকোনোর কিছু নেই, কারণ আপনারা হচ্ছেন কিনা ভগবানের প্রতিনিধি। আবার সেই উল্টোপাল্টা কথা, ভগবানের প্রতিনিধি? আবার আমরা তো আইনের প্রতিনিধি, ভগবানের প্রতিনিধি না। কিন্তু আইন তো ভগবানের সৃষ্টি। মাফ করবেন, আমরা আইন মানি, আইন মেনে চলি, ইন্ডিয়ান পেনাল কোড ফলো করি, যেটা ইংরেজরা তৈরি করেছে, এবং এইখানে সেটাই লাগু। যদি ভগবানেরই সব তৈরি হতো তাহলে তো সব জায়গায় একই রকম সব ল রেগুলেশন হতো নাকি? তুমি বড্ড বাজে কথা বলো জগন্নাথ, আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা আপনি বলুন তো, আপনার মোটিভটা কি ছিল? মোটিভ? হ্যাঁ, মোটিভ। মোটিভ আবার কি? দেখুন, আপনার একটু বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে, বহু লোকেরই অনেক সময় একে অপরকে মেরে ফেলার ইচ্ছা জাগে। পার্টিকুলারলি একটা বাড়িতে যখন ঘনিষ্ঠ কিছু লোক একসঙ্গে থাকে, তাদের একে অপরকে ফলে মেরে ফেলার একটা প্রবণতা প্রচণ্ড প্রবল। যেমন ধরুন, বোনেরা নিজেদের মধ্যে চুলোচুলি করে, ভাইয়েরা কিল চড় লাথি ঘুষি মারে, সবই এক ব্যাপার। আজকাল আমরা এটাকে নরম করে হিংসা বলি। কিন্তু হিংসার আসল অর্থ হলো গিয়ে মেরে ফেলার ইচ্ছা। যখন বয়স বাড়ে, বুদ্ধি পাকে, তখন আর এটা খুন পর্যন্ত গড়ায় না। কেউ কথা দিয়ে মারে, কেউ ব্যবহার দিয়ে, আর সময় আর সুযোগেরও অভাব থাকে, রাগও পড়ে যায় তাছাড়া, বুঝলেন? তাহলে আপনার স্ত্রীর প্রতি একটা রাগ ছিল? রাগ সে তো আবার ছিলই, বরাবরই ভীষণ রকম রাগ ছিল। এই রাগটার কথাই আমি জানতে চাইছি। সব লিখে নাও জগন্নাথ, হ্যাঁ, বলুন। এই যে স্যার লিখছি। আমার স্ত্রীর ওপর রাগ ছিল। তারপর? আমি ঠিক আপনাদের। শুনুন মশাই, আমি আবার আপনাকে বোঝাবার চেষ্টা করি। আপনার স্ত্রীর বিয়ের পরে কোনো গূঢ় অপরাধ, মানে কোনো অন্য পুরুষের, I mean to say, is this a case of conjugal jealousy? জেলাসি তো আবার ছিল ভীষণ রকম, বরাবরই জেলাসি ছিল। বোঝাতে পারছি না। আপনি দেখুন, আপনি মশাই গেছেন ফেঁসে। আপনার
ব্যক্তিগত ব্যাপার আমাদের জানার দরকার নেই, কিন্তু জানতে আমাদের হবে। আপনি সোজা কথা বলুন যে আপনার স্ত্রীর কোনো ইনফিডেলিটির প্রমাণ পেয়েছিলেন কি? ইনফিডিলিটি প্রমাণ? হ্যাঁ, মানে কোনো চরিত্রগত কোনো ব্যাপার। আপনি মুখ সামলে কথা বলবেন ইন্সপেক্টর বাবু। আহা, কি মুশকিল। আমি আপনার জেলাসির কারণটা জানতে চাইছি। সেই জেলাসি তো আমার বরাবরই ছিল। ওই বিয়ের 6 মাস পরের থেকেই না আমার কেমন ওকে সন্দেহ হতো, জানেন, সব সময় না, কখনো কখনো। আর আমি তখন থেকেই ওকে জীবন থেকে সরিয়ে ফেলার ফন্দি কষত। বিয়ের 6 মাস পর থেকে? অদ্ভুত। হ্যাঁ, আপনার তো লাভ ম্যারেজ ছিল, তাই না? ঠিক 2 বছর আগে বিয়ে হয়েছিল। ঠিক। আর তখন তো আপনার বয়স ছিল 37 এবং আপনার স্ত্রী তখন ছিল 19। তার মানে দ্বিতীয় পক্ষ। আগে তা নয়, প্রথম পক্ষে, কিন্তু তার আগে। আরে থামলেন কেন, বলুন। আসলে মানে মানে আমি ছিলাম ব্যাচেলার মানুষ, রোজগারও করতাম প্রচুর, এই মেয়েদের নিয়ে একটু খেলাধুলা করতাম আর কি। খেলাধুলো? মেয়েদের নিয়ে খেলাধুলো করতেন উনি? বড্ড বাজে কথা বলছো জগন্নাথ, এসবের কোনো বেয়ারিং নেই। না না না, আমি কি বলছিলাম, উনি তো নিজের মুখে স্বীকার করছেন যে উনি তখন ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছিলেন। আচ্ছা। আর ওনাদের যখন আপনাকে যখন বলা হবে তখন বলবেন আপনি কথা। আপনার উনি ওনার যখন ওনার ওয়াইফের সাথে এতটাই যখন এজের ডিফারেন্স, তার মানে নিশ্চয়ই একটা সন্দেহ বাতিক আছে। সেটাই কারণ। আপনারা কি আমাকে ইতর ভাবছেন নাকি? আহা, কি মুশকিল। ইতর ভাবতে যাবো কেন? কিন্তু আপনার জেলাসির কারণটা তো জানতে হবে। আরে সেটা অন্য ধরনের জেলাসি। আরে কি ধরনের জেলাসি সেটা বুঝিয়ে বলুন। আসলে কি জানেন, আমি না কোনোদিনই ভাবিনি যে আমি বিয়ে করব। আমি ছিলাম বেপরোয়া, উদ্দাম, অ্যাম্বিশাস, চাকরিতে লাফিয়ে লাফিয়ে উন্নতি করছি, মাইনে বাড়ছে, দম ফেলার সময় না। কিন্তু সন্ধেবেলা হলেই যখন বেরোতাম অফিস থেকে, তখন এই শহর কলকাতায় আমি স্বাধীন, আমার চেয়ে স্বাধীন আর কেউ নেই। এভাবে 14টা বছর কাটিয়ে দিলাম, জানেন। তারপর 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 উর্মিলার সাথে আলাপ, আর কেমন করে জানি না 3 মাসের মধ্যে ছপ করে আমাদের বিয়েটাও হয়ে গেল, জানেন। হ্যাঁ, এই তো লাভ ম্যারেজ। তা ঠিক, কিন্তু আমি অবাক, জানেন। কেন অবাক কেন? আসলে ভেবেছিলাম একটা 19 বছরের অল্প বয়সী মেয়েকে বাড়িতে নিয়ে আসছি, ওকে নিয়ে একটু খেলানো যাবে আর কি। কিন্তু তারপর থেকে আমার মধ্যে না কিরকম সব মিশ্র অনুভূতি হতে লাগলো। কখনো কখনো ভালোবাসার প্রচণ্ড বিস্ফোরণ, কখনো কখনো কষ্টটাও বড্ড কষ্ট। আরে আপনার তো লাভ অ্যাট ফার্স্ট সাইটের কেস, তাতে কষ্টটা ঢুকলো কি করে? স্বাধীনতা চলে যাওয়ার কষ্ট। আমার নানান রকম ঝোঁক ছিল, এই ধরুন বই, নাটক, মদ, মেয়েরা। কিন্তু বিয়ের পরেই মানে হঠাৎ কিরকম যেন মনে হতে লাগলো সব মেয়ে কেমন সাধারণ হয়ে গেছে, আকর্ষণবিহীন, মানে তাকিয়ে দেখতেও ইচ্ছা করে না। কি অন্যায় বলুন তো, কি অবিচার। তারপর বিয়েটা যেই হলো, আমি যেন আস্তে আস্তে কেন মনে হলো যে আমি যে একই বাড়িতে, একই ঘরে, একই বিছানায় ওর সাথে কাটাবো, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। বড্ড অবান্তর কথা হয়ে যাচ্ছে জয়ানন্দ বাবু, বড্ড অবান্তর। কাজের কথা বলুন। কাজের কথা সেটাই তো বলছি। হঠাৎ করে কিরকম সব বদলে গেল, জানেন। মানে আমার চাকরিতে কখনো কোনো অমনোযোগ ছিল না। এই পুরো ডালহাউসি পাড়ায় আমার রীতিমতো সুনাম ছিল। আমার পোশাক আশাক, আমার ব্যবহার, আমার বুদ্ধিমত্তা, কলকাতা শহরের নামজাদা ছোট বড় সকলেই আমাকে এক ডাকেছে। কিন্তু বিয়ের পরে চারপাশে যেন কেমন একটা অদৃশ্য দেওয়াল ঘটে উঠলো। আমি যেন নিজেকে গুটিয়ে নিলাম। পার্টিতে যেতে হলে বিরক্ত লাগে, লোকের সঙ্গে আলাপ করতে হলে মনে হয় সময় নষ্ট। এ কি অন্যায় বলুন তো। আমাকে সারা জগৎ থেকে ছিনিয়ে নিয়েছে 19 বছরের একটা মেয়ে। কি অপমান। দেখুন মশাই, অপমানের কিছু নেই। বিয়ের পরে সকলেরই একটা মৌজ থাকে, তারপরে কদিন পরে কেটেও যায়। আপনিও কটা দিন অপেক্ষা করলে পারতেন, আপনারও কেটে যেত। মৌজ, নেশা? কিন্তু আমার কেন মৌজ নেশা হবে বলতে পারেন? আমি তো আর বাঙালি ঘরের দুধে ভাতের ছেলে নই।
আমি ভেবেছিলাম অল্প বয়সী একটা মেয়েকে ঘরে আনবো, বেশ যত্নআত্তি পাবো, বয়সটাও আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, বাইরে তো আবার রঙ্গময়ী সখীরা রয়েছে, কিন্তু কিরকম সব চেঞ্জ হয়ে গেল, বদলে গেল জানেন। আমি সন্ধেবেলা বাড়িতে এসে বসে থাকি, মনে হয় তার স্পর্শ, তার গন্ধ, এই নিয়েই আমার জীবন। বই কিনে আনি জানেন, পাতা উল্টাতে ইচ্ছা করে না। মনে হয় আমার যা কিছু শেখার, যা কিছু জানার সবই ওই উর্মিলার থেকে। আচ্ছা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি কি বোকা হয়ে যাচ্ছি? উর্মিলা কে? উর্মিলা কে? উর্মিলা রহস্যটাই বা কি বলুন। দূর মশাই, খুব বাজে কথা বলছেন, এবার কাজের কথা আসুন দেখি। সেই তো বলছি, আমি ওকে ভালোবাসতাম, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে আমি ওকে ভালোবাসতাম। কিন্তু কখনো জানতে পারিনি জানেন, যে চাওয়া এত ছোট, একজনকে চাইলে সেই চাওয়া মরে যায়। ভালোবাসা এত কঠিন যে একজনকে ভালোবাসলে আর কাউকে ভালোবাসা যায় না। তাই আমার সমস্ত রাগ, সমস্ত আক্রোশ গিয়ে পড়লো সমাজের সেই সব মানুষের প্রতি যারা স্বাধীন। 2 বছর আমি 2 বছর সহ্য করেছি এই যন্ত্রণা জানেন, 2 বছর। কিন্তু আজ দেখুন, উর্মিলা নেই, আমি স্বাধীন। আমি আমার পৃথিবী খুঁজে পেয়েছি, আমি স্বাধীন। দূর মশাই, আপনার কথার কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না। আচ্ছা জয়ানন্দ, এই জগন্নাথ, তুমি ওনার স্টেটমেন্ট সব রেকর্ড করেছো? এই যে স্যার, এই যে। আচ্ছা জয়ানন্দ বাবু, আপনি এবার আসতে পারেন। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি কোনো উকিল ঠিক করেছেন? উকিল কি হবে? লে হালুয়া, আপনি হলেন গিয়ে খুনের আসামি, উকিল ঠিক করেননি? আমি হচ্ছি ওনার উকিল গোবিন্দ মাধব ভট্টাচার্য, বিএসসি, এমএ, এলএলবি, অ্যাডভোকেট। তো আমি ওনার জামিন হব আর ওনার কেসটা আমি লড়ব। তো এই যে জামিনের পেপার, জয়ানন্দ বাবু আপনি এটা একটুখানি সই করে দিন তো। এটা কিছুই না, ওই আমার ফিস, জামিনের ফিস, এই ব্যাপারটা একটা লিগ্যাল কাভার দেওয়া আর কি, জাস্ট একটা। থ্যাংক ইউ। এবার চলুন, আপনি নিশ্চিন্ত। তো ওনার জামিনটা হয়ে গেছে, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। আপনাকে আমি সগৌরবে স্বস্থানে ফিরিয়ে নিয়ে আসবো, আপনার কোনো চিন্তা নেই। আমি হচ্ছি দুধে উকিল গোবিন্দ ভট্টাচার্য। কত কত শয়তানকে বাঁচিয়ে দিলাম, আর আপনি তো মশাই রিয়েলি ইনোসেন্ট। চলুন। Absolutely innocent, completely innocent. কারণ কি বলছি? Number 1, doctor sent a death certificate. Cardiac apoplexy, hemorrhage of the heart. অত বড় একজন ডাক্তার এই মৃত্যুর কিছুক্ষণ পরে এসে পরীক্ষা করে গেলেন। কোন বাপের বেটার সাধ্য আছে তাকে অস্বীকার করে? নাম্বার 2, জয়ানন্দ বাবু আপনি বলেছেন ওই সব এই বালিশ চাপা দেওয়ার কথা, মাফ করবেন, ওরকম ভাবে প্রলিসাইড হতে পারে, ইনফ্যান্টিসাইড হতে পারে, কিন্তু হোমিসাইড অসম্ভব, ইম্পসিবল। আরে মশাই, আপনার কি মাথায় আর কিছু এলো না? কোনোদিন কোনো ক্রাইম ফিকশন বলেননি? এনিওয়ে, নাম্বার 3, পোস্টমর্টম রিপোর্ট কমপ্লিটলি ইনকনক্লুসিভ। কি লিখেছে? may have been a case of strangling, তার মানে may not, মানে কিন্তু স্বাভাবিক মৃত্যুর কথা কিন্তু অস্বীকার করে দেয়নি। আর ওই
ওই মেয়ে শব্দটার ওপর না আমি একদম বাঘের মতন ঝাঁপিয়ে পড়বো, জজেদের মুন্ডু ঘুরিয়ে দেবো, আর জুরিদের চোখে আপনার জন্য সমবেদনায় রোদন ধারা ভরিয়ে দেবো। আর কেনই বা হবেন না বলুন তো? আপনি কি উচ্চ শিক্ষিত ভদ্রলোক, অত বড় একটা পদে চাকরি করেন, আপনার সেদিনকে পত্নী শোকে আপনি কাণ্ডজ্ঞান হারিয়েছিলেন, পুলিশের থানায় গিয়ে কি বলেছেন আপনার কিচ্ছু মনে নেই, আর আপনি ঠিক এই কথাটাই আপনি কোর্টে দাঁড়িয়ে বলবেন, ধর্মাবতার আমার কিছুই মনে নেই, আমি কি বলেছি আমি কিছুই জানি না। আরে আপনার চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি পত্নী শোকে কতটা কষ্ট পাচ্ছেন। অনেক সধবা কিন্তু আপনাকে দেখে মনে করবে, আহা আমার কেন এরকম একজন স্বামী হলো না। অনেক কুমারী যুবতী কিন্তু আপনার দ্বিতীয় পক্ষ হতে চাইবে। আপনি আপনি ঠিক কে বলুন তো? আরে এখন আপনার যাকে সব থেকে বেশি প্রয়োজন, মানে আপনার উকিল। আপনাকে দেখতে না শকুনের মতো, ওই ওই দেয়ালে যখন আপনার ছায়া পড়েছে দেখে মনে হচ্ছে একটা প্রকাণ্ড শকুন, গলাটা নড়বড়ে, আর আমার আমার বৈঠকখানা তো থপ থপ করে খালি হেঁটে বেড়াচ্ছে। শকুন মনে হয় বেশ বলেছেন জয়ানন্দ বাবু, বেশ বলেছেন। বসুন। আর আমরা আসলে কিছুটা শকুনেরই মতো। আমাদের হচ্ছে লার্নেড প্রফেশন, আমরা জ্ঞানের ঊর্ধ্ব লোকে বিচরণ করি, কিন্তু আমাদের দৃষ্টি পড়েছে নিচু তলে, রসাতলে, যেখানে চুরি, জোচ্চুরি, লোভ, হিংসা, পরশ্রী কাতরতা, মানুষের সব রকমের দুর্গতি, সব রকমের অন্যায়, বিধবার দীর্ঘশ্বাস, বঞ্চিতের হাহাকার, অত্যাচারী আস্ফালন, এ সবের চিকিৎসাই আমাদের উপর। যা কিছু অশোভন, যা কিছু অসুন্দর, এমনকি যা কিছু জঘন্য, তারই মধ্যে না আমরা মশাল হাতে নেমে পড়ি নির্ভয়ে। আমরা আমরা উদ্ধার করি, উদ্ঘাটন করি গোপন কুৎসা, কমপ্লিট। আমরা একেবারে উদ্ধার করি বিপন্নকে, বুঝতে পারছেন? আমরা মানুষের ভাগ্য নিজের হাতে তুলে নিই, আমরা নিজেদের দেবতার মতোই সাহসী মনে করি। আমাদের উপরেই নির্ভর করছে সব ন্যায়, সুবিচার, সভ্যতা, বুঝতে পারছেন? এই যুদ্ধের সময় মানুষদের সঙ্গীন দিয়ে নাড়ি ভুড়ি কেটে মারা হবে নাকি গোলাগুলি চালিয়ে মারা হবে তা আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। অপরাধীর মৃত্যুদণ্ড মুন্ডু কেটে দেওয়া বেশি মানবিক নাকি ফাঁসিতে ঝোলানো বেশি মানবিক, সে নিয়ে আমরা দিনের পর দিন তর্ক করতে পারি। আমাদের কাছে কোনো কিছুই সরল নয়। রোদ্দুরের তো আপনারা শুধু 7টা মাত্র রং দেখেছেন জয়ানন্দ বাবু, আমরা অন্ধকারের না অসংখ্য রং বার করেছি। আমাদের চোখে অপরাধের অন্ত নেই কোনো। আমাদের পেশাই হচ্ছে বুদ্ধির ভোলবাজি আর বিজ্ঞানের ভেলকি। মানে এই যে আপনারা অপরাধ করবেন আর আমরা আছি আপনাদের ত্রাণের জন্যে। যাকে আপনি হাইকোর্টে গেছেন কখনো? গেছিলাম একবার। কোনো লিটিগেশন ছিল? না, ওই জুরি হিসেবে সমন পেয়ে গিয়েছিলাম। তাহলে তো আপনি লিগ্যাল প্রসিডিওর সবকিছু খুব ভালো করেই জানেন। না, ওই একবার গিয়েই না আমার এত খারাপ লেগেছিল যে ডাক্তারের সার্টিফিকেট দিয়ে নিষ্কৃতি নিয়ে নিয়েছিলাম, আর যাই। খারাপ লেগেছিল কেন বলুন তো? আসলে ওই জাঁকজমক, ওই আচার ব্যবহার, এই সমস্ত কিছুর সঙ্গে আমি দেশ আর সমাজকে বেরাতে পারছিলাম না। আর আমার সব থেকে অবাক লেগেছিল যখন ওই কালো রোগা চেহারার মানুষটিকে ওপরে এনে হাজির করানো হলো আসামির কাঠগোড়া। কিছুই বুঝতে পারছে না সে কোথায় এসেছে, কেন এসেছে, এরপর কি হবে, কিছুই বুঝতে পারছে না। আমি জানি ওই মহিমান্বিত আইন আদালতের একটা প্রয়োজন আছে। এই আপনাদের মতন উকিল আর জজেদের পোশাক আশাকেরও একটা প্রয়োজন আছে, কারণ ওগুলো আপনাদের অলৌকিক পর্যায়ে নিয়ে যায় যাতে মানুষের ভক্তি যায়। কিন্তু ঠিক সেই কারণে ওই কোর্টরুমে যদি আমার কাউকে নিজের আপন বলে মনে হয়ে থাকে, তা কোনো উকিল জজ নয়,